হ্যালো অ্যান্ড গুড ইভিনিং টু এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের যে ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা। আমরা রোজকার মিউটেশন করতে গিয়ে এই আমোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মূলে কিছু মিউটেশন করতে আসেন কি এমন কিছু ব্যক্তির সম্মুখীন হই। তো পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা জিনিসটা কি করে এই দলিল করা হয়, আর কিভাবে আপনারা এই আমোক্তারনামা দলিল মূলে মিউটেশন করতে পারেন, রেকর্ড করতে পারবেন, সেই জন্যই এই ভিডিওটি করা। আগে আমোক্তারনামার ব্যাপারটা যতটা কমপ্লেক্সিটি ছিল না, কিন্তু ডিপার্টমেন্ট একটা এসওপি দিয়েছে, সেই এসওপি অনুযায়ী কিন্তু এখন আমোক্তারনামার রেকর্ড করা হয়। তো কী উপায়ে কী স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা এই আমোক্তারনামার মূলের রেকর্ডটা করতে পারবেন, সেই জন্যই এই ভিডিওটা করা। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করব। তার আগে আপনারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আচ্ছা, প্রথমেই আমরা আসি হোয়াট ইজ পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা জিনিসটা কী। দেখুন, পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট 1888 সালের যে অ্যাক্টটা ছিল, সেই অ্যাক্টের উপর বেসিস করে কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামাটা দেওয়া হয়। এবার পাওয়ার অফ অ্যাটর্নি জিনিসটা কি? ধরুন কোনো ব্যক্তি ক্রিটিক্যালি ইল বা শারীরিকভাবে অক্ষম, ফিজিক্যালি ডিসেবলড হতে পারে, বা ডিফারেন্টলি অ্যাবেলড যাকে বলা হয় হতে পারেন, অথবা এমন কোনো ব্যক্তি যিনি বর্তমানে এই দেশে থাকেন না, বিদেশে থাকেন, এবং তার যে স্থাবর সম্পত্তি, নট অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি তিনি কী করে রক্ষা করবেন, সেটা তো সম্ভব নয় বাইরে বসে বা অন্য কোনো দেশে বসে, বা তিনি যদি ফিজিক্যালি অ্যাবেলড না হন বা মেন্টালি অ্যাবেলড না হন, সেক্ষেত্রে কিন্তু তিনি একজন তার অ্যাটর্নি বা একজন মোক্তার নিয়োগ করতে পারেন, তার সমস্ত রকমের সম্পত্তির দেখাশোনা করা এবং তার সমস্ত রকম সম্পত্তি সম্বন্ধিত যে সমস্ত সিদ্ধান্ত সেগুলোকে নেওয়ার জন্য। তো প্রথমে আমরা দেখে নিই, চলুন আমোক্তার জিনিসটা কী। দেখুন, আমোক্তার হচ্ছে একটি দলিল, আইনগত দলিল, যার মাধ্যমে কোনো বিশেষ কারণে অন্যকে আইনগতভাবে ক্ষমতা অর্পণ করা হয়। সাধারণত সম্পত্তির ভোগ দখল, রক্ষণাবেক্ষণ, কেনাবেচার জন্য কাউকে ক্ষমতা অর্পণ করা হয়। অর্পণের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা দলিল করা হয়। তো কী উপায়ে আপনারা এই মিউটেশনটা করতে পারবেন? দেখুন, তার আগে বলে দিই, আমোক্তারনামা কিন্তু মেনলি 2 টাইপসের হয়। প্রথমত হচ্ছে একটা পার্মানেন্ট আমোক্তারনামা, আর দ্বিতীয়ত একটা হচ্ছে ডিউরেবল আমোক্তারনামা, যেটাকে একটা হচ্ছে প্রত্যাহার করা যায়, একটা প্রত্যাহার করা যায় না। এমন কিছু আমোক্তারনামাও রয়েছে যেগুলোতে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যে মৃত্যু অবধি সেটা কিন্তু ভ্যালিড, মৃত্যুর পরে কিন্তু ভ্যালিড নয়। আর কিছু আমোক্তারনামা রয়েছে যেগুলো স্থাবর সম্পত্তির ক্ষেত্রে মেইনলি কাজ করে, যেক্ষেত্রে দেখা যায় যে মৃত্যুর আগেই সেই কাজগুলো করা সম্ভব। যেমন জমি জমা রক্ষণাবেক্ষণ, জমি জমার বিক্রি, এই সমস্ত কাজের জন্য কিন্তু একজন আমোক্তার নিয়োগ করা হয়। এবার যিনি জমি দিচ্ছেন তাকে কিন্তু এখানে মেইনলি প্রিন্সিপাল বলা হয়, যিনি জমিদাতা, বা মানে যার নামে রেকর্ডটা রয়েছে এবং যাকে পাওয়ারটা দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে মোক্তার। ঠিক আছে? এবার কী উপায়ে আপনারা রেকর্ডটা করতে পারবেন? প্রথমত দেখুন, আপনারা যখনই পাওয়ার অফ অ্যাটর্নি কোনো দলিল পাচ্ছেন, এবং আপনি সেটা তো শুধুমাত্র দলিলটা পেলে হবে না, আপনাকে বিক্রি করতে হবে। আপনাকে বিক্রি করা অথবা রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া হয়েছে। এবার যদি আপনাকে বিক্রি করার জন্য দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কী করে বিক্রি করবেন? বিক্রি করার পর যাকে বিক্রি করলেন সে রেকর্ড কী করে করবে? এই জন্যে মেনলি ভিডিওটা। তো যখনই একজন আমোক্তারনামা দলিল মূলে রেকর্ডটা করবে, বা যিনি জমিটা কিনবেন, জমিটা কেনার পর সময় তার একটা ভ্যালিড ডিড থাকবে, রেজিস্ট্রেড ডিড থাকবে। প্রথমে তারও ডিডটা প্রয়োজন। ঠিক আছে? এবার কী করবেন? এবার করবেন কি, একটা যে বহুল প্রচলিত যে সংবাদপত্র রয়েছে, আমি ডিপার্টমেন্টের যে এসওপি সেটাও একটা আপনাদের দেখিয়ে দেবো, আপনাদের গাইডলাইন্সের জন্য সুবিধা হবে। তো বহুল প্রচলিত যেমন দুটো সংবাদপত্র, যেমন ধরুন আনন্দবাজার বলুন, বর্তমান বলুন, এই সময়ে, বা টাইমস অফ ইন্ডিয়া, স্টেটসম্যান, এই সমস্ত নিউজ পেপার যেগুলো বহুল প্রচলিত। এমন কোনো নিউজ পেপার নয় যেখানে ধরুন আপনি এমন কোনো জেলার নিউজ পেপার, সেগুলোতে অ্যাড দিলে হবে না। এই সমস্ত বহুল প্রচলিত নিউজ পেপারে কিন্তু আপনাকে অ্যাড প্রোভাইড করতে হবে, বিজ্ঞাপন প্রোভাইড করতে হবে। যেদিন আপনি মিউটেশন কেসটা ফাইল করছেন তার অন্তত 1 মাস আগে, মিনিমাম 1 মাস আগে আপনি কিন্তু এই পেপারে অ্যাডটা পাবলিশ করবেন। এবার পেপারে অ্যাডটা কোথায় পাবলিশ করবে? এবার আপনার রেসপেক্টিভ ডিস্ট্রিক্টে যেখানে অ্যাডগুলো দেওয়া হয় পেপারে, সেখানে যোগাযোগ করবেন। তো সেখানে হয়তো পার লেটার পিছু তারা কিছু টাকা চার্জ করে, সেটা দিয়ে আপনাকে একটা পেপারে অ্যাড দিতে হবে, কিছু না হলেও 1 মাস আগে। এবার এই পেপার অ্যাড কী করে আপনারা দেবেন, তার একটা ফরম্যাটও আমি কালেক্ট করেছি, সেটা যদিও একজন বিশেষ লোকের,
তো তারপর আপনাকে দেখাচ্ছি আমি এই ফরম্যাটে কিন্তু আপনারা অ্যাড দিতে পারেন। অনেকে বলে কী করে অ্যাড দেবো, কী লিখবো না লিখবো জানি না, তো সেই জন্য এইটা মোটামুটি প্রোভাইড করা। তো প্রথমে আমি স্টেপগুলো দেখে নিই, তারপরে অ্যাডটা আমরা দেখে নিচ্ছি। প্রথমে রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি ডিড আপনার থাকবে একটা। দুটো বহুল প্রচালিত সংবাদপত্রে অ্যাড প্রোভাইড করতে হবে এবং অ্যাড প্রকাশনের 1 মাস পরে কিন্তু মিউটেশন আবেদন করতে হবে মিনিমাম। এবার এই হলো একটা আমোক্তানামার যে অ্যাড, এটা কিন্তু নদিয়ার একজনের আমোক্তানামার অ্যাড, এটা আমি অতটা ভালো করে দেখাচ্ছি না। এই এটা বহুল প্রচলিত পেপারেই কিন্তু এই অ্যাডটা, বহুল প্রচলিত পেপার থেকে কিন্তু অ্যাডটা পাওয়া গেছে, তো সেরকম কোনো প্রবলেম হওয়ার কথা না। তো এভাবে কিন্তু আপনারা এই ফরম্যাটে কিন্তু দাগ নাম্বার খতিয়ান নাম্বার দিয়ে অমুক মৌজার অমুক আমোক্তানামা মূল্যে আমি পেয়েছি এবং বিক্রি করছি, যদি কোনো রকম কারো অসুবিধা থাকে 1 মাসের মধ্যে কিন্তু সে যোগাযোগ করতে পারে। এই জন্যই কিন্তু বলা 1 মাস সময় নিয়ে পেপার অ্যাডটা দেওয়া হয়। যখনই আপনার 1 মাস কভার আপ হয়ে গেল তখন কিন্তু আপনারা মিউটেশন কেসটা ফাইল করবেন। মিউটেশন কেসটা যখন ফাইল করবেন, মিউটেশন কেস ফাইল করার সময় যখন ফাইল করবেন আপনি নিশ্চয়ই ডেট পাবেন। আজকে যদি ফাইল করেন 7 দিন 10 দিন 15 দিন পর একটা আপনার নোটিশ, একটা SMS যে মোবাইল নাম্বারটা দেবেন আপনি, সেখানে একটা নোটিশ আসবে আপনার। সেই নোটিশটা কিন্তু সেই কোষায়ারার এবং সেই পাওয়ার অফ অ্যাটর্নি যে সঙ্গে সম্পর্কিত যে সমস্ত লোক রয়েছে তাদের কাছে কিন্তু পৌঁছে দিতে হবে। অর্থাৎ নোটিশটা প্রপারলি সার্ভ করতে হবে, নোটিশটা আপনাকে সার্ভ করতে হবে ডিপার্টমেন্টের অন বিহাফে, ঠিক আছে। এবার নোটিশটা যখন সার্ভ করবেন, রেজিস্টার্ড সার্ভিস নোটিশের সঙ্গে সার্ভিস রিটার্নটা কিন্তু সংরক্ষণ করবেন এবং চিঠিটা করবেন অবশ্যই স্পিড পোস্ট অথবা রেজিস্ট্রি পোস্ট, নর্মাল পোস্ট করবেন না। 5 টাকার আপনি যখন পোস্ট অফিসে যাবেন দেখবেন 3 ধরনের পোস্ট হয়। মেইন হচ্ছে প্রথমত হচ্ছে নর্মাল পোস্ট, যেটার ওই 5 টাকাটা স্ট্যাম্প পিছনে লাগিয়ে সেটাকে ছেড়ে দেয়, তার কোনো অস্তিত্ব থাকে না। দ্বিতীয় হচ্ছে রেজিস্টার্ড পোস্ট, আর 3 নম্বর হচ্ছে স্পিড পোস্ট। রেজিস্টার্ড পোস্ট স্পিড পোস্ট দুটোই কম বেশি সমান, কিন্তু এখানে মেইনলি আপনাকে রেজিস্টার্ড পোস্টই করতে হবে। রেজিস্টার্ড পোস্টের খরচ হচ্ছে 22 টাকা, স্পিড পোস্টের খরচ হচ্ছে 41 টাকা। তো প্রত্যেকটা কোষেয়ারার এবং যে যারা যারা সম্পর্কিত রয়েছেন এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলের সঙ্গে, তাদের কিন্তু আপনাদের এই চিঠি পাঠাতে হবে, নোটিশ সার্ভ করতে হবে এবং ওই যে সার্ভিস রিটার্নটা পোস্ট অফিস থেকে দেবে সেটাকে আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে, সেটা মিউটেশনের দিন কাজে লাগবে। নেক্সট চলে আসি, দেখি আমরা পাওয়ার অফ অ্যাটর্নির মূল্যে যখন রেকর্ড করতে যাবেন মিউটেশনের দিনে আপনার কী কী প্রয়োজন। প্রথমত আপনার অ্যাডের কাটআউট যেটা রয়েছে, আপনি যে পেপারে অ্যাড দিয়ে থাকেন দুটো পেপারে, ধরুন একটা ইংলিশ দিলেন একটা বাংলা দিলেন, সেই যেদিন আপনার অ্যাডটা বেরিয়েছে সেই অ্যাডের দিনের যে কাটআউটটার আপনার জেরক্স করতে হবে। তারপরে কি অফিস কপি অফ খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশন আপডেটেড, অর্থাৎ যেদিন আপনার মিউটেশন কেস রয়েছে ঠিক তখনই বা তার 1 দিন বা 2 দিন আগের কিন্তু আপনার কাটআউট দিতে হবে, ঠিক আছে। তারপরে কি আছে, 3 নম্বর হচ্ছে ফেস সার্ভিস রিটার্ন, অর্থাৎ আপনি যে পোস্ট অফিসে যে চিঠিটা ছাড়বেন সেই চিঠির কিন্তু যে সার্ভিস রিটার্নটা যেটা বলেছিলাম সেটাকে কিন্তু পেস্ট করতে হবে। সাইন ইন হাজিরা, অর্থাৎ আপনি যেদিন আপনার যেদিন হেয়ারিং সেদিন আপনাকে কিন্তু হাজিরা দিতে হবে অবশ্যই বিএলআর অফিসে আরোর সামনে। নেক্সট কী আছে, অ্যাটাচ ওয়ান আই কার্ড, যে কোনো একটা আই কার্ড, ভোটার আধার প্যান যে কোনো একটা আই কার্ড আপনি ইউজ করতে পারেন এবং অর্ডার শিটটা আপনাকে প্রথমেই কেসের উপরে লাগিয়ে দিতে হয়। এটা অফিস টফিস জারি করে, কোনো অফিস অর্ডার শিট উপরে থাকে, কোনো অফিসে পরবর্তীতে লাগানো হয়, ঠিক আছে। তো এইগুলো আপনাকে কিন্তু হিয়ারিংয়ের দিন প্রোভাইড করতে হবে। নেক্সট কী আছে, নেক্সট আছে দেখুন মিউটেশন তারিখে আপনাকে রেভিনিউ অফিসার উইল সেন্ড ইউর ফাইল ফর অ্যান্ড ফিল্ড ইনকোয়ারি। যখনই কোনো রেভিনিউ অফিসারের সামনে আপনার এই কেস ফাইলটা যাবে এবং দেখবে এটা পাওয়ার অফ অ্যাটর্নি মূল্য আছে, তখন আপনাকে কী করবে, আপনার কেস ফাইলটাকে প্রথমেই একটা ফিল ইন করে দেবে, অর্থাৎ পজিশনটা আপনার আছে কি না, ঠিক আছে। আপনার অ্যাড দেখবে, অ্যাড দেখে আপনার পজিশন আছে কিনা, ডিটটা চেক করবে, ডিটটা ঠিক থাকলে আপনার একটা পজিশন ইনকোয়ারির জন্য পাঠাবে, ঠিক আছে। এবার পজিশন ইনকোয়ারি কে করবে, পজিশন ইনকোয়ারি করবে কিন্তু রেভিনিউ ইন্সপেক্টর। এর জন্য আপনার যদি গ্রাম পঞ্চায়েত হয় তাহলে গ্রাম পঞ্চায়েতে রেভিনিউ ইন্সপেক্টর বসেন, এবং যদি আপনার মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেও কিন্তু রেভিনিউ ইন্সপেক্টর মিউনিসিপ্যালিটিতে বসেন। অনেক ক্ষেত্রে দেখা যায় সেরকম মানে অফিস না থাকার জন্য রেভিনিউ ইন্সপেক্টররা কিন্তু অনেক সময় বিএলআর অফিসেই বসেন। তো সেক্ষেত্রে আপনাদের তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং রেভিনিউ ইন্সপেক্টর কিন্তু প্রপার নোটিশ সার্ভ করবে আপনাদের অ্যাপ্লিক্যান্ট এবং অপোনেন্টকে নোটিশ সার্ভ করার পরে কিন্তু তিনি একটি ফিল্ড ইনকোয়ারি করবেন। তো ফিল্ড ইনকোয়ারি করার পরে যে রেজাল্টটা আসবে তিনি কিন্তু একটা রিপোর্ট আকারে সেটাকে সাবমিট করবেন। মিনওয়াইল আরও উইল পুট ইউর ফাইল অন এনকোয়ারি মডিউল। আচ্ছা, আমাদের যে এনকোয়ারি মডিউল রয়েছে সেখানে কিন্তু আমরা সেই আপনাদের যে পাওয়ার অফ অ্যাটর্নির কেস নাম্বার দিয়ে সেটাকে এনকোয়ারি মডিউলে ফেলিয়ে দিই, অর্থাৎ ফিল্ড ইনভেস্টিগেশন রিকোয়ার্ড মডিউলে। আপনাদের যখনই আরআই রিপোর্টটা কমপ্লিট হয়ে যাবে, আরআই রিপোর্টটা মানে হার্ড কপি আমাদের কাছে চলে আসবে। আমরা কিন্তু আরআই রিপোর্টের যে স্ক্যান কপি সেটা কিন্তু ওই মডিউলে যখনই সাবমিট করব এবং আবার পুনরায় নোটিশ ছাড়বো,
নোটিশ ছাড়ার পরে কিন্তু দেখব আপনাদের হিয়ারিং আবার নেওয়া যাবে। এবার এর মাঝখানে একটা কাজ করতে হবে। আরআই রিপোর্ট যখনই আসবে দেখা যাবে আর পজিশন আছে, এরপর একটা কাজ হচ্ছে আমাদের এডিএসআরকে অর্থাৎ রেজিস্ট্রি অফিসকে, এডিএসআর বা রেজিস্ট্রি অফিসে কিন্তু একটা চিঠি করতে হয়, ঠিক আছে? এডিএসআর হোক বা ডিএসআর হোক, ডিস্ট্রিক্ট সাব রেজিস্টার অর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্টার, এদেরকে কিন্তু চিঠি করতে হয়। কেন? মানে ভেরিফিকেশন অফ দ্য পাওয়ার অফ অ্যাটর্নি ডিড, যে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি ডিডটা প্রোভাইড করছেন আমাদেরকে, সেটার অথেন্টিক কি না সেটা দেখার জন্য কিন্তু আমাদের এডিএসআরকে, কনসার্ন এডিএসআরকে একটা চিঠি করতে হয়। সেই কনসার্ন এডিএসআর থেকে চিঠির উত্তর যদি আসে এবং আপনার যদি ডিডটা সঠিক হয় এবং জেনুইন হয়, তাহলে কিন্তু হিয়ারিংয়ের নেক্সট ডেটে আপনাকে হিয়ারিং করতে হবে এবং তার মাধ্যমে আপনি রেকর্ডটা কিন্তু করতে পারবেন। এরপরে দেখবেন অনেক সময় যখনই অনেকগুলো প্লট থাকে, সেখানে কিছু ফিসের ব্যাপার থাকে। যদি এগ্রিকালচার ল্যান্ড না থাকে, সেখানে কিন্তু আপনাদের ফিসটাকে প্রোভাইড করতে হয়। প্রোভাইড করলে রেভিনিউ অফিসের কাছে আপনার একটা হিয়ারিং হবে। হিয়ারিং হলে দেন আপনার পাওয়ার অফ অ্যাটর্নি কেসটা তামিল হবে এবং পাওয়ার অফ অ্যাটর্নির সঙ্গে যে সম্পর্কিত যে সমস্ত কাগজপত্র এলো, যেমন আপনার এডিএসআর অফিস থেকে যে অথেন্টিকেশন লেটারটা অথবা আরআই রিপোর্ট এবং আপনার যে খবর কাগজে বিজ্ঞাপনগুলো দিয়েছেন, সেগুলো কিন্তু আরও সাহেব সংরক্ষণ করে রাখবেন, কারণ এটা খুবই ভাইটাল এবং এটাকে বলা হয়েছে। এবার আমি যদি বলেন আপনারা যে এসওপিটা কিন্তু আপনাদের প্রোভাইড করে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি যে ডিপার্টমেন্ট কী বলেছে।